আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু। গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় 4 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ বিকেলে চলছে যাচাই বাছাই। শেষ হলো ডাকসুর মনোনয়নপত্র জমা। চালকে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার নিয়ে যাত্রী, সড়ক বিভাজকে ধাক্কা, গাড়ি উল্টে ঝরল 3 প্রাণ। সব সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পদ্মার স্রোতে পাটুরিয়ায় ভাঙন, ব্যাহত ফেরি চলাচল। এবং মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুর সংযোগ সেতুর কাজ শেষ না করে ঠিকাদারের টাকা উত্তোলন, দুর্ভোগে এলাকাবাসী। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া চুথি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে ফেলা ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বিচার শুরুর আদেশ দিয়েছেন। এ মামলায় এক পুলিশ সদস্য রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন ও আটকে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। 2024 সালের 5 আগস্ট আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে 6 তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার আগের দিন 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ 8 আসামি। অভিযোগ গঠনের এক পর্যায়ে এই মামলার আসামি এসআই শেখ আফজালুল হক তার নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য দেওয়ার জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। এদিন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী সুখরঞ্জন বালি গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। বলেন, সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাকে। আমি আসছিলাম এই কোর্টে, তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনের মুক্তিতে এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1 চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 ও 4 সেপ্টেম্বর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আগামী 4 সেপ্টেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গেল 1 ডিসেম্বর 21 অগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বাছাই চলছে। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন জানিয়েছেন, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল, স্বাক্ষর সহ 7টি বিষয় ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। বাছাই শেষে বিকেল 5টায় প্রার্থী তালিকা প্রকাশ হবে বলেও জানান তিনি। এদিকে প্রার্থীদের নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেল। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উত্তাপের পারদ এখন তুঙ্গে। শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, আর হল সংসদে প্রার্থী ১১০৯ জন। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। এ নিয়ে কথা বলেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার। বলেন, শেষ মুহূর্তে ব্যালট পেপারে প্রার্থীর ছবি সংযুক্ত করা সম্ভব নয়। তারা যদি প্রথম দাবিটা দিত যে হ্যাঁ, তাহলে আমরা হয়তো মনোনয়নপত্রের সাথে ছবি নিলে তাহলে ছবিটা স্ক্যান করে সাথে সাথে ঢুকে ফেলতে পারতাম। এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন সেটা যদি আমরা প্রার্থীর নামের পাশে অ্যাড করতে যাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে। এটা একটা বিগ ইস্যু। এরপরে যেহেতু দাবি আসছে, আমরা কমিশনে এটা আলোচনা করব। তিনি বলেন, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল স্বাক্ষর সহ 7টি বিষয় ঠিক আছে কিনা বাছাইয়ে তা দেখা হচ্ছে। হল এবং ডাকসুতে মনোনয়নপত্রগুলো বাছাই করার জন্য আমরা 7টা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। প্রথম 2 দিনের তুলনায় বৃহস্পতিবারের চিত্রটা ভিন্ন। শেষ দিনে ডাকসুর মনোনয়ন ফর্ম কিনতে ও জমা দিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের 3য় তলার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দল বেঁধে আসতে থাকেন প্রার্থীরা। একইভাবে হল সংসদের নির্বাচনী কার্যালয়েও দেখা গেছে ভিড়। সার্বিক পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রার্থীদের। সবাই যার যার জায়গা থেকে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন। তবে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল কারো কারো মনে চিন্তার ভাঁজ ফেলেছে। এদিকে ভাঙন দেখা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদে। সংগঠন থেকে পছন্দ মতো পদ না পাওয়ায় এরই মধ্যে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। দর্শক, ডাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে কিনা এবং যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে কখন নাগাদ? আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের দর্শককে যদি জানাতেন এ নিয়ে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ডাকসু নির্বাচনের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে, এবং আজকে কিন্তু বেলা 2টা নাগাদ কিন্তু মনোনয়ন ফর্ম সেটি কিন্তু বিতরণের শেষ সময় ছিল, এবং 4টা নাগাদ বলা হয়েছিল যে মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ সময়। তবে যেহেতু মনোনয়নপত্রের সংখ্যাটা বেশি হওয়ার কারণে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু 4টার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে দেখতে পাচ্ছি যে জমা এখন কিন্তু সেটি চলমান রয়েছে। কিন্তু এখন কিছুক্ষণ আগে জমা নেওয়া। দর্শক, কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা বেরিয়ে গিয়েছি। আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হবার চেষ্টা করব। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন দেওয়ান ইমন। এদিকে পিআর পদ্ধতির কথা বলছে, আরেক দিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এমন কাজকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আলাল আরও বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা অপরিপক্কতা থেকে এমন কথা বলছে। জনগণের কষ্টের বাস্তবতায় না থেকে ভোগবিলাসী বক্তব্য দিলে তার মূল্যায়ন করা উচিত নয়। তিনি তরুণ নেতাদের অভিজ্ঞ ও সৎ প্রবীণদের কাছ থেকে শিক্ষা নিয়ে সংযত আচরণের আহ্বান জানান। ফেব্রুয়ারিতেই নির্বাচন চেয়ে বলেন, অ্যাকাউন্টেবল সরকার না থাকায় দেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এ সময় তিনি বরিশাল সদর 5 আসন থেকে মনোনয়ন প্রত্যাশার কথাও জানান। পদ্ধতির কথা যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত 300 আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থীকেও ঘোষণা করেছেন। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে? পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থিতা ঘোষণার প্রয়োজনই নাই, কিন্তু 300 আসনেই প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে। সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। দায়িত্ব গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে সকালে তিনি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছলে ফুল দিয়ে বরণ করে নেয় কর্মকর্তারা। আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে, এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে। এবং আমি সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে। আমি সেই কাজটা করার চেষ্টা করব। দেখছেন দেশ জনপদ সংবাদ। চালককে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেট কার নিয়ে ছুটছিলেন যাত্রী। অনভিজ্ঞ চালকের হাতে কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেট কারটি। এতে প্রাণ ঝরে স্বামী স্ত্রী সহ 3 জনের। বৃহস্পতিবার ভোর 6টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এই দুর্ঘটনা ঘটে। সুমিত সরকার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ভাড়া করা একটি প্রাইভেট কার নিয়ে আরমান ও তার স্ত্রী এবং 2 বন্ধু মিলে 4 জন মুন্সিগঞ্জের মাওয়াঘাটে বুধবার রাতে বেড়াতে যান। ভোরে ঢাকায় ফিরে আসার সময় ঘটে বিপত্তি। প্রাইভেট কারের চালক যাত্রীদের এসি চালু রাখার অনুরোধে চাবি রেখে জরুরি প্রয়োজনে সড়কের পাশে গাড়ি রেখে নিচে নামেন। সে সুযোগে আরমানের বন্ধু তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে ছুটতে থাকেন। বললাম কি বাবারে আমি তো ওয়াশরুমে যাই, তো এখানে তো নাই, পাম্পে আছে। তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইর করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। পরে বললো এসিটা ছাইড়ে দেন, আমরা একটু এসির তলে থাকি। পার্কিং করে এসি ছাইড়া বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। ভোর 6টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার 16 ঘর এলাকায় যাত্রী ছাউনির সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায় ওই অদক্ষ চালক তানজিল। পরে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে আরমান ও তানজিল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। আমি অনেকবার ওদেরকে ফোন দিছি, ওরা আর আমার ফোন ধরে না। 5 মিনিট পরে আমাকে এক ভদ্রলোক এখান থেকে ফোন রিসিভ করলো যে ভাই আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে, আপনার স্পটে 3 জন ডেড। সকালে একটা ছেলে গেছে, ওর মনে হয় বন্ধু হতে পারে, গিয়ে বলতেছে আমার বাইরে বড় বাইরে নাকি বলতেছে যে এরকম বাইরে শুনেন। পরে ওর কাছেই বলছে যে এরকম আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়ের ভিতরে আপনার রেলিং এর সাথে বাড়ি গিয়ে আর কি অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হওয়ার পরে আপনার জায়গায় 2 জন স্পট, একজন হাসপাতালে নিয়ে যেতেই মারা গেছে। ঘটনাস্থল থেকে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই আরমানের স্ত্রী রাইসার মৃত্যু হয়। আর দুর্ঘটনায় আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায় সে। 2টি টিম নিয়ে আমি ঘটনাস্থলে দ্রুত এসে দেখি ঘটনাস্থলে 2টি লাশ পড়ে আছে এবং 2 জন লোক প্রাইভেট কারের নিচে আটকা আছে। আমাদের দক্ষ টিম দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করে। অতি উৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা বলে জানায় হাইওয়ে পুলিশ। যে কোনো একজন আরোহী গাড়িটা নিয়ে অসৎ উদ্দেশ্য হোক বা যে কোনোভাবে সে ওখান থেকে ড্রাইভারকে ফেলেই নিজে ড্রাইভ করে চলে আসতেছিলেন। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি
যার কারণে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 12:30 থেকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে হাজারী রোডের মাথায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা চট্টগ্রাম মুখী 2 লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনের দাবি জানায় শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে পুলিশ ও জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস, যেটা আমরা বিগত 1 বছর যাবতীয় চেয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি। এবার আমরা ঘরে ফিরছি না। আমরা এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে রোড ব্লকেট করেছে, হাই রোড ব্লকেট। যতক্ষণ না বিওটি আমাদের সামনে আসছে, আমাদের সামনে দাবি মেনে নিচ্ছে, আমরা কোনোভাবে সরব না। আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। কক্সবাজারে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও উত্তাল রয়েছে সমুদ্র। এদিকে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তলিয়ে গেছে আমনের ক্ষেত। উত্তাল বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া 4 নং ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। এতে দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রী ও যানবাহনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, আগে যেখানে 4 কিলোমিটার পাড়ি দিতে 25 থেকে 30 মিনিট লাগতো, এখন সময় লাগছে 1 ঘন্টারও বেশি। স্রোতের কারণে ফেরি ভেড়ানো কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে 15টির মধ্যে 5টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাকি 10টি দিয়ে পারাপার চললেও উভয় ঘাটে যানজট বেড়েছে। অন্যদিকে তীব্র স্রোতে লঞ্চঘাট রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত এবং ঘূর্ণয়ন এমনকি স্কাউরিং হচ্ছে। এজন্য রীতিমতো আমরা আমাদের সাধ্যমতো আমরা জিও ব্যাগ দিয়ে গার্ডগুলো সচল রাখতেছি। পরবর্তীতে বৃহৎ আকারে বাজেট আসলে এগুলা মানোন্নয়ন বর্ষ এটা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখছেন দেশ জনপদ সংবাদ। খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বৃদ্ধ আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার। বৃহস্পতিবার সকাল 12টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে বাড়িতে মা মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। পূর্ব বিরোধের জেরে কেউ এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ তাদের। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, কি উদ্দেশ্যে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে 9টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ আগুন লেগে যায়। সে সময় বিকট বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
6টার সময় আমরা এখান থেকে আউটে আসছি এবং 6:24 এখানে এসে আমরা পড়ছি আমরা প্রথমে পাঁচকুল থেকে একটা লাইন খুলে আমরা ওই কাজ করা শুরু করি। এখন তো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এখন সম্পূর্ণ নির্বাপন। মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুর উপজেলায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলেও নেই অগ্রগতি। কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার শিক্ষার্থী, রোগী ও কৃষিজীবী সহ হাজারো মানুষ। আব্দুল আলিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। 2022-2023 অর্থবছরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি নালী বেড়িবাঁধ সড়কে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 56 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান মাকসুদ জেবি, যার নির্মাণ মূল্য ধরা হয় 3,78 লাখ টাকা। নির্ধারিত সময় কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজে নেই অগ্রগতি, খোঁজ নেই ঠিকাদার প্রতিষ্ঠানটির। অভিযোগ রয়েছে 3টি পিলার নির্মাণ করে বাজেটের অর্ধেক টাকা নিয়ে পালিয়েছে ঠিকাদার। বিকল্প পথ না থাকায় ভোগান্তিতে আছে দুই পারের মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারা। কৃষিপণ্য বাজারজাতেও বাড়ছে সময় ও খরচ, এতে ক্ষতির মুখে কৃষকরা। তাই দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। আশা পাই না, অনেক পোলাপানি এখান থেকে পড়ে যায়, আবার বাড়ি চলে লাগে, আবার এখান দিয়ে হাঁটা যায় না, রাস্তা পাকা হয় না, আশা খাওয়া লাগে এখান দিয়ে। সামনা নিয়ে যাওয়া খুব কঠিন কষ্ট। এই যে মেঘ বৃষ্টি এলে আমরা যাই রিফিনে, এই যে কালকে মাল নিয়েছি যে আজকে যাইতেছি ইস্টিবাড়ি যাওয়াচ্ছি। আমরা চাই এখন যে ব্রিজ হয়ে গেলে আমরা আরামে চলাফেরা করতে পারি। কাজে অবহেলা সহ নানা অভিযোগ করেন স্থানীয় এই জনপ্রতিনিধি। দ্রুত ব্রিজটির কাজ শেষ করার দাবি জানান তিনি। কন্ট্রাক্টরের কোনো তৎপরতা আমি দেখছি না, তো আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো এই ব্রিজটা কিভাবে যত দ্রুত সম্ভব করা যায় সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়ার কথা জানিয়েছে এলজিইডি। দ্রুত ব্রিজটি নির্মাণ সহ স্থানীয়দের যাতায়াতে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে কাজটি বাতিলের প্রক্রিয়া গ্রহণ করেছি। আমরা প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে বাতিলের প্রস্তাব প্রেরণ করেছি। অনুমোদন প্রাপ্তির পর আমরা নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। ঘিওর ও হরিরামপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে শুধু আশ্বাস নয়, তার বাস্তবায়ন দেখতে চায় এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা 2 হোমনা মেঘনা আসন পুনর্বহালের দাবিতে মেঘনা উপজেলার ভাটেরচরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার মানববন্ধন শেষে 1 ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। গত 30 জুলাই ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় হোমনা তিতাসকে কুমিল্লা 2 আসন করা হলেও তা প্রত্যাখ্যান করে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে আবেদন জানায়। এই আবেদনের শুনানি আগামী 24 অগস্ট নির্ধারণ করেছে ইসি। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ।